ধরা যাক মার্কেট হলো একটা চলন্ত গাড়ি। তো এই গাড়ির স্পিডোমিটার হলো আরএসআই বা আরএসআই ইন্ডিকেটর, যা মূলত মোমেন্টাম বা গতি মাপে। আর এমএসিডি হলো অনেকটা জিপিএস বা কম্পাসের মতো। ঠিক, যেটা আসলে গন্তব্যের দিক নির্দেশ করে দেয়। একদম। তো যারা ট্রেডিং জগতের সাথে যুক্ত তারা এই নামগুলো খুব ভালো করেই জানেন। কিন্তু আজ আমরা স্মার্ট ইনভেস্টর বিডির স্টক অ্যানালিস্ট সাইফুল ইসলাম পিপনের লেখা একটা দারুণ বিশ্লেষণাত্মক রিপোর্ট নিয়ে আলোচনা করব। মানে আমাদের আজকের মূল মিশন হলো এই টুলগুলোর গাণিতিক ভিত্তিটা বোঝা। হ্যাঁ, কারণ অনেকেই কিন্তু পেছনের আসল মেকানিজমটা না বুঝেই এগুলো ব্যবহার করেন। ঠিক বলেছেন। তো শুরুতেই আরএসআই নিয়ে কথা বলা যাক। আমরা জানি এটা 0 থেকে 100-র মধ্যে ওঠানামা করে। কিন্তু এই রিপোর্টে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওই যে ওয়াইল্ডারের মূল আরএসআই ফর্মুলার গাণিতিক ত্রুটিটা, তাই তো? মানে ডেটা লেংথ ডিপেন্ডেন্সি। এই জায়গাটা পড়েই আমি একটু থমকে গিয়েছিলাম। মানে যেহেতু এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএ ব্যবহার করে, তার মানে কি এই যে চার্ট আমি কোথা থেকে দেখা শুরু করছি তার উপর ভিত্তি করে ইন্ডিকেটরের মান ভুল আসতে পারে। ব্যাপারটা ঠিক ভুল না, তবে কিছুটা আলাদা হতে পারে। ধরুন, আপনি 1 বছর আগে ডেটা থেকে হিসাব করছেন আর অন্য কেউ 5 বছর আগের ডেটা থেকে, তখন আজকের দিনে আপনাদের দুজনের আরএসআই ভ্যালুতে একটু ফারাক দেখা যাবে। ও আচ্ছা, এটা তো তাহলে স্পিডোমিটারের কাটা এক একজনের গাড়িতে এক এক রকম দেখানোর মতো অবস্থা। একদম তাই। আর এই কারণে পিপন তার বিশ্লেষণে কাটলারের আরএসআই এর রেফারেন্স টেনেছেন। কাটলার আসলে এই এক্সপোনেনশিয়ালের বদলে সিম্পল মুভিং অ্যাভারেজ বা এসএমএ ব্যবহার করার কথা বলেছেন। আচ্ছা, এসএমএ ব্যবহার করলেও তো একটা ফিক্সড উইন্ডো পাওয়া যায়। ঠিক ধরেছেন। তখন আর ওই ডেটা নির্ভরতার সমস্যাটা থাকে না। চার্ট যেখান থেকেই শুরু হোক, সবার স্পিডোমিটার একই গতি দেখাবে। দারুণ একটা সমাধান। আচ্ছা, স্পিডোমিটার তো ঠিক হলো, কিন্তু গাড়ি খাদের দিকে যাচ্ছে কিনা সেটা তো আর স্পিডোমিটার বলবে না। না, সেটার জন্যই তো আমাদের জিপিএস লাগবে, মানে এমএসিডি। হ্যাঁ, তো এমএসিডি গাণিতিকভাবে ঠিক কিভাবে কাজ করে? এটা মূলত একটা ট্রেন্ড অনুসারী ইন্ডিকেটর। এটা 12 এবং 26 পিরিয়ডের ইএম এর পার্থক্য হিসাব করে কাজ করে। এর কিন্তু আরএসআই এর মতো 0 বা 100 কোনো নির্দিষ্ট সীমানা নেই। আচ্ছা, মানে এটা শূন্য লাইনের চারপাশে ঘোরে, তাই তো? হ্যাঁ, যখন ছোট মেয়াদের গড় বড় মেয়াদের গড়ের চেয়ে দূরে সরে যেতে থাকে, তখন এমএসিডি লাইনটা আমাদের ভিজুয়ালি বুঝিয়ে দেয় যে ট্রেন্ডের মোমেন্টাম বাড়ছে। বুঝতে পেরেছি। এখন পিপনের লেখায় এই দুটো টুল একসাথে ব্যবহার করার একটা 3 চেক রুলের কথা বলা হয়েছে। একটা বুলিশ এন্ট্রির উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বোঝাবেন? অবশ্যই। ধরুন, আপনি একটা ট্রেডে ঢুকবেন। প্রথম চেক হলো দেখতে হবে প্রাইস কোনো সাপোর্ট লেভেলে আছে কিনা। মানে ঐতিহাসিক কোনো সাপোর্ট জোন। ঠিক। এরপর দ্বিতীয় চেক হলো আরএসআই। দেখতে হবে আরএসআই 30-এর নিচে গিয়ে আবার ওপরের দিকে বাঁক নিচ্ছে কিনা, মানে বিক্রেতাদের চাপটা কমছে কিনা। আর তৃতীয় চেকটা তাহলে এমএসিডির ওপর নির্ভর করবে? একদম ঠিক। ওই সময়ই দেখতে হবে এমএসিডি 0 লাইনের নিচে কোনো বুলিশ ক্রসওভার তৈরি করছে কিনা। এই 3টে সিগন্যাল যখন একসাথে মিলে যায়, তখন ট্রেডের নির্ভরতা অনেক গুণ বেড়ে যায়। ব্যাপারটা আসলেই খুব লজিক্যাল, কিন্তু একটা জায়গায় আমি একটু কনফিউজড। আমরা তো সবসময় শুনে এসছি আরএসআই 70 পার হলে ওভারবট, মানে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রথাগত নিয়ম তো সেটাই বলে। কিন্তু রিপোর্টে দেখলাম অ্যান্ড্রু কেল্ডওয়েলের ট্রেন্ড জোন থিওরি এ ধারণাকে পুরো উল্টে দিচ্ছে। শক্তিশালী আপট্রেন্ডে নাকি 70-30-এর নিয়ম কাজই করে না। এটা কিন্তু খুব দারুণ একটা পয়েন্ট। কারণ একটা শক্তিশালী বুলিশ মার্কেটে বায়ারদের এত বেশি আধিপত্য থাকে যে আরএসআই 30-এ নামার সুযোগই পায় না। তাই নাকি? তাহলে তখন রেঞ্জটা কেমন হয়? কেলডওয়েলের মতে তখন আরএসআই মূলত 40 থেকে 90-এর মধ্যে ঘোরাফেরা করে। আর মার্কেট যদি একটু কারেকশনও করে, ওই 40 থেকে 50 জোনটা একটা শক্তিশালী সাপোর্ট হিসাবে কাজ করে। ওহ, মানে কেউ যদি ওই পুরনো 70-30-এর নিয়মে বসে থাকে, সে হয়তো একটা বিশাল বড় ট্রেন্ড মিস করে ফেলবে। একদম তাই। আর এর সাথেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসে, ডাইভারজেন্স। হ্যাঁ, থমাস বেলকভস্কির ওই গবেষণাটার কথা মনে পড়ছে। তিনি তো আমেরিকার S&P 500 ইন্ডেক্সের ওপর বিশাল একটা কাজ করেছেন। ঠিক, প্রায় 20,000 সিগন্যাল নিয়ে গবেষণা করেছেন তিনি। সেখানে দেখা গেছে প্রাইস হয়তো নতুন লো তৈরি করে নিচে নামছে, কিন্তু ইন্ডিকেটর আস্তে আস্তে ওপরের দিকে উঠছে।
এটা দেখলে তো সাধারণ মানুষের মনে হবে ইন্ডিকেটর বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটাই আসলে ডাইভারজেন্স। ইন্ডিকেটর নষ্ট হয়নি, সে আসলে ভেতরের দুর্বলতাটা আগে থেকেই ধরে ফেলছে। মানে প্রাইস কমলেও মোমেন্টাম যে কমে আসছে সেটা এই বিপরীতমুখী চলন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম ঠিক। বালকভস্কির ডেটা কিন্তু এটাই প্রমাণ করে যে সাধারণ ট্রেন্ড ফলো করার চেয়ে এই ডাইভারজেন্স অনেক বেশি শক্তিশালী রিভার্সাল সিগন্যাল দেয়। বুঝতে পারলাম, কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করি। এত সব গাণিতিক হিসাব, কাটলারের ফর্মুলা, কেলডওয়েলের জোন, একজন সাধারণ মানুষের পক্ষে কি সবসময় স্ক্রিনের দিকে তাকিয়ে এগুলো হিসাব করা সম্ভব? সত্যি বলতে মানুষের পক্ষে এটা টানা করা বেশ কঠিন, আর সেই কারণেই কিন্তু আধুনিক ট্রেডাররা এখন প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। ওই অটোমেশন বা ট্রেডিং বটগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, এখন ট্রেডিং ভিউর মতো প্ল্যাটফর্মে পাইনস্ক্রিপ্ট ব্যবহার করে খুব সহজেই এই 3 চেক রুলগুলোকে কোডে রূপান্তর করা যায়। আচ্ছা, তারপর এপিআই দিয়ে ব্রোকারের সাথে কানেক্ট করে দিলেই তো হলো, তাই না? একদম। সিগন্যাল বট তখন মানুষের আবেগ বা ক্লান্তি ছাড়াই 24 ঘন্টা যান্ত্রিক ট্রেডিং করতে পারে। তবে সাইফুল ইসলাম পিপন কিন্তু একটা খুব কড়া সতর্কবার্তাও দিয়েছেন। ইন্ডিকেটর বা বট কোনোটাই কিন্তু জাদুর কাঠি নয়। একদমই না। অটোমেশন হোক বা ম্যানুয়াল ট্রেডিং, মার্কেটকে সম্মান করাটা বাধ্যতামূলক। হ্যাঁ, মানে যে কোনো ট্রেডের ক্ষেত্রে সাপোর্ট লেভেলের একটু নিচে স্টপ লস রাখতেই হবে। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া তো আসলে টিকে থাকা সম্ভব না। ঠিক বলেছেন। স্টপ লস ছাড়া ট্রেড করা মানে অনেকটা ব্রেক ছাড়া গাড়ি চালানোর মতো। দারুণ বলেছেন। তবে আজকের এই গভীর বিশ্লেষণের শেষে একটা অন্যরকম চিন্তার জায়গা তৈরি হচ্ছে মনের মধ্যে। কী রকম? ধরুন, যদি আধুনিক অ্যালগোরিদম আর ট্রেডিং বটগুলো এই আরএসআই বা এমএসিডি এর কৌশলগুলো একদম নিখুঁতভাবে ব্যবহার করতে শুরু করে দেয়, তবে কি মার্কেট প্যাটার্নগুলো খুব দ্রুত বদলে যাবে না? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাই না? ভবিষ্যতে কি তাহলে এই ঐতিহাসিক ইন্ডিকেটরগুলোর মেকানিজম সম্পূর্ণ অকার্যকর হয়ে যেতে পারে? মার্কেট কি তখন আমাদের স্পিডোমিটার আর জিপিএস এর ভাষাই পাল্টে দেবে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। আজ এ পর্যন্তই।